হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে, দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে, যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। কেউ পার পাবে না, নো পাসারান। নোবেল জয়ী ভারতরত্ন, কার্গিল যুদ্ধের সেনানী, বিশ্বকাপের নায়ক, কারোর রেহাই নেই। লাইনে দাঁড়িয়ে দেশপ্রেম প্রমাণ। এই কি আজকের ভারত? বাংলায় কি হতে চলছে? এসআইআর এর নামে নাগরিকত্ব যাচাই নাকি জাতির আত্মসম্মান চূর্ণ করার এক নির্লজ্জ মহড়া? ফলে অনিবার্যভাবেই প্রশ্ন উঠছে, এই দেশে গৌরব আর কৃতিত্ব কি আদৌ আর কোনো মূল্য রাখে? আজকের এই ভিডিও কোনো বিচ্ছিন্ন ঘটনার গল্প নয়, এ এক ভয়ঙ্কর প্রবণতার দলিল, যেখানে রাষ্ট্র নিজেই তার শ্রেষ্ঠ সন্তানদের কাঠগড়ায় তুলছে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। Well, I'm less concerned about SIR now, since the Supreme Court has taken a very forthright position in standing up against eliminating voters from existing roles, and also mentioned how important this issue is for Indian democracy. কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? এখানে দুজন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন সবাই। আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণগিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। এখানে আমি একা আছি, আমার পাশে দুজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। আসুন আমার সাথে আসুন। এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? দুজনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। কি আমি একা দেখছেন না চারজন দেখছেন? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে আজ দেশে ভারতরত্নকে অপমান করা হচ্ছে। হ্যাঁ, নোবেল জয়ী অর্থনীতিবিদ, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত অমর্ত্য সেনের শান্তিনিকেতনের জন্মভিটেই এসে পৌঁছেছে এসআইআর এর শুনানির নোটিশ। 7ই জানুয়ারি সকালে নোবেল জয়ী অর্থনীতিবিদের শান্তিনিকেতনের শ্রীপল্লীতে প্রতিচি বাড়িতে নোটিশ নিয়ে হাজির হয় বিএলও সমেত নির্বাচন কমিশনের 3 প্রতিনিধি দল। প্রতিচির বাড়িতে সেই নোটিশ নেন অমর্ত্য সেনের মামাতো ভাই শান্তভানু সেন। আগামী 16ই জানুয়ারি বেলা 12টায় প্রতিচির এই বাড়িতেই শুনানি হবে। সেদিন দেশের গর্ব, বাঙালি জাতির গর্ব, রবীন্দ্রনাথের পর বাঙালি হিসেবে দ্বিতীয় নোবেলজয়ীকে প্রমাণ দিতে হবে যে তিনি ভারতের নাগরিক। প্রমাণ দিতে হবে তিনি ঘুষপেটিয়া নন, রোহিঙ্গা নন। আমাকে ক্ষমা করবেন, একজন ভারতীয় হিসেবে এই কথা বলতে আমার লজ্জা হচ্ছে, কুণ্ঠা হচ্ছে। নির্বাচন কমিশনের এই আচরণ দেখে কবি জীবনানন্দের কবিতা ধার করে বলতে হচ্ছে, অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। সত্যি বলতে কি, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছেই এই ঘটনা বিস্ময়কর। অমর্ত্য শব্দের অর্থ যিনি মৃত্যুকে জয় করেছেন। আশুতোষ সেন এবং অমিতা সেনের ঘরে নতুন অতিথির আগমন ঘটলে অমর্ত্য নামটা রেখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। অমর্ত্যর পিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে তিনি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। মা অমিতা সেন বিখ্যাত পণ্ডিত এবং আশ্রমিক ক্ষিতিমোহন সেনের কন্যা। ক্ষিতিমোহন সেন, যিনি বিশ্বভারতীর উপাচার্য এবং সংস্কৃত এবং প্রাচীন ভারতের ইতিহাসের প্রখ্যাত পণ্ডিত ছিলেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এই পারিবারিক ঐতিহ্যের কারণেই রবীন্দ্রনাথ স্বয়ং অমর্ত্য সেনের নামকরণ করেছিলেন। সেই মানুষটিকে ভারতের নির্বাচন কমিশনের সামনে প্রমাণ দিতে হবে তিনি ভারতের নাগরিক। তার নামে যে এসআইআর এর নোটিশ বেরিয়েছে তা 6ই জানুয়ারি বীরভূমের রামপুরহাটের জনসভায় প্রথম প্রকাশ্যে আনেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে অভিষেক প্রশ্ন তোলেন, দেশের জন্য নোবেল পুরস্কার এনে দেওয়া একজন বিশিষ্ট ব্যক্তিত্বকেও যদি এভাবে হেনস্থা করা হয়, তাহলে আর কাকে ছাড়া হচ্ছে? তৃণমূল সাংসদ অভিযোগ করেন, টলিউডের জনপ্রিয় অভিনেতা এবং সাংসদ দেব, দেশের মুখ উজ্জ্বল করা ক্রিকেটার মোহাম্মদ শামির মতন ব্যক্তিত্বদের এসআইআর এর নোটিশ পাঠানো নিছক কাকতালীয় নয়। অমর্ত্য সেনকে কেন নির্বাচন কমিশন এসআইআর এর শুনানির নোটিশ পাঠিয়েছেন জানেন? নির্বাচন কমিশনের সন্দেহ হয়েছে কারণ মায়ের সঙ্গে তার বয়সের ফারাক মাত্র 15 বছর। কমিশনের বক্তব্য, বাবা বা মায়ের সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য 15 বছরের কম হলে তাকে শুনানিতে ডাকা হবে।
তাকে যে নোটিশ ধরিয়েছে কমিশন, সেখানে কারণ হিসেবে বলা হয়েছে আপনার এবং আপনার পিতামাতার বয়সের পার্থক্য 15 বছরের কম, যা সাধারণভাবে প্রত্যাশিত নয়। তাই গত এসআইআর এর ভোটার তালিকার প্রেক্ষিতে নথিপত্রের মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। অন্যদিকে প্রতীচী সূত্রে দুদিন আগেই দাবি করা হয় যে প্রয়াত অমিতা সেনের জন্ম 1914 সালে, অমর্ত্য সেনের জন্ম 1933 সালে। অমর্ত্যর জন্মের সময় তার মায়ের বয়স ছিল 19 বছর 6 মাস। সেই সময় অমর্ত্যের বাবা আশুতোষ সেনের বয়স ছিল প্রায় 32 বছর। প্রতীচী বাড়িটি যিনি দেখভালের দায়িত্বে রয়েছেন, সেই গীতিকণ্ঠ মজুমদার সংবাদ মাধ্যমে বলেছেন, নির্বাচন কমিশনের নথিতে নাকি অমিতা সেনের জন্মসাল দেখানো হয়েছে 1918। ওনারা ভুল করেছেন। তথ্য যাচাই না করেই অমর্ত্য সেনকে নোটিশ পাঠানো হয়েছে। শান্তিনিকেতনের ভূমিপুত্র এই অর্থনীতিবিদ বছরের বড় অংশ বিদেশে কাটালেও তিনি ভারতের নাগরিক হিসেবেই বসবাস করেন এবং নিয়মিত ভোটাধিকার প্রয়োগ করেন। এক্স হ্যান্ডেলে কংগ্রেস এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছে। নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ক্ষমা চাওয়া উচিত বলেই দাবি করেছে কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দিকে আঙুল তুলে কংগ্রেস অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী মোদীকে খুশি করতে গিয়ে কমিশনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছেন জ্ঞানেশ, আর এর পাল্টা ক্ষমতার বয়ান জানতে চাইছেন। বিশ্ববরেণ্য অমর্ত্য সেন ভারতীয় নাগরিক কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল সুকান্ত ছিলেন আসানসোলে দলের কাজে। সেখানে এই প্রসঙ্গে তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, অমর্ত্য সেনের নাম ভোটার তালিকায় কিভাবে ঢুকলো? যতদূর জানি আমার ভুলও হতে পারে, উনি আমেরিকান নাগরিক, স্বাভাবিকভাবেই তার নাম কাটা যাওয়া উচিত ছিল। কেন আছে আমার জানা নেই। সুকান্তর মন্তব্য সম্পর্কে প্রতীচী বাড়ির দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠবাবু বলেছেন, অমর্ত্য সেন আমেরিকার নাগরিকত্ব নেননি। সুকান্ত মজুমদার না জেনে এই ধরনের তথ্য সামনে আনছেন, লাভ হবে না। অমর্ত্য সেন বাঙালির হৃদয়ে ছিলেন, আছেন, থাকবেন, একদমই তাই। আমরাও এই কথাটাই বলতে চাইছি। বিশ্ববরেণ্য অমর্ত্য সেনের নাগরিকত্ব প্রমাণের দরকার নেই। আসলে তাকে নোটিশ পাঠিয়ে বিশ্বের বিদ্যুৎ সমাজে নিজেদেরই উপহাসের পাত্র বানিয়েছে নির্বাচন কমিশন। রাষ্ট্রীয় শাসকেরা এই ঘটনাকে যেভাবেই ব্যাখ্যা দিয়ে নিজেদের ছোট করুন। বেদনাদায়ক সত্যি এই যে প্রতিটি ভারতবাসীর কাছে 16ই জানুয়ারি দিনটি হতে চলেছে এক চরম লজ্জার দিন। বীরভূম জেলার তৃণমূলের 2 সাংসদ শতাব্দী রায় এবং অসিত মাল অমর্ত্য সেনকে এসআইআর শুনানির নোটিশ পাঠানোকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেছেন, এই ঘটনা দেশের লজ্জা, দেশকে অপমান। বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেছেন, এর থেকে লজ্জার আর কিছু হয় না। আদতে বাংলার সম্পর্কে ওরা কিছু জানে না, শুধু নির্বাচনের সময় ভোট চাওয়ার জন্য আসে, আবার ভোট না পেয়ে ফিরে যায়। শুধু অমর্ত্য সেন কেন, এর আগে বঙ্কিম দা, রবীন্দ্র সান্যাল, এই সব কিছুই ওদের অজ্ঞতার প্রমাণ। বাংলা সম্পর্কে ওদের কোনো ধারণা নেই। বাংলার কৃষ্টি, বাংলার মানুষের সম্মান সম্পর্কে কিছুই জানে না। শুধু অমর্ত্য একা নন, ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকেও ভোটার তালিকায় নিবিড় সংশোধনের শুনানিতে সমন পাঠানো হয়েছে। সেই মোহাম্মদ শামি, যার দৌলতেই ভারত 2023 সালের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। লজ্জার তালিকাটা এখানেই শেষ নয়। কার্গিল যুদ্ধের বীর সেনানী, বারাসাতের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জীব ভট্টাচার্য, তাকেও শুনানির লাইনে দাঁড়াতে হয়েছে নাগরিকত্বের প্রমাণ দাখিল করতে। তাকেও প্রমাণ দিতে হয়েছে যে তিনি ঘুষপেটিয়া নন, রোহিঙ্গা নন, ভারতীয় নাগরিক। জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন তথাকথিত স্বশাসিত নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাইয়ের নামে কি ইতিহাস, কৃতিত্ব আর আত্মত্যাগ সবকিছুকে নস্যাৎ করে দিতে চাইছে? রাষ্ট্রীয় শাসকেরা কি সত্যিই দেখতে পাচ্ছেন না যে এই গোটা প্রক্রিয়া কিভাবে একের পর এক দেশের শ্রেষ্ঠ সন্তানদের অপমান করে চলেছে? নাকি তারা দেখেও না দেখার ভান করছেন? এখানে প্রশ্নটা শুধু একজন মানুষের নাগরিকত্ব নিয়ে নয়, প্রশ্নটা ভারতের বিবেক, ভারতের আত্মসম্মান, ভারতের গণতন্ত্রকে নিয়ে। অমর্ত্য সেনকে আজ থেকে নয়, 2015 সাল থেকে টানা হেনস্থা করা হচ্ছে। কেন জানেন? দীর্ঘদিন ধরে গোটা গেরুয়া শিবির তাকে সহ্য করতে পারে না। এর জন্য কোনো বিশেষ একটি ঘটনা নয়, বরং এই সংঘাতের কারণ আদর্শগত মত পার্থক্য, আইডিওলজিক্যাল ক্ল্যাশ। রবীন্দ্রনাথ ঠাকুর ন্যাশনালিজম প্রবন্ধের দর্শন হচ্ছে ক্ষমতার উন্মাদনা এবং যূথবদ্ধ স্বার্থের আকর্ষণে জাতীয়তাবাদ যখন নিম্ন স্তরে নেমে আসে, তখন দেশপ্রেমের নামে জন্ম লাভ করে অসহিষ্ণুতা। অমর্ত্য সেন সেই ধারণার পূজারী।
অমর্ত্য সেন বিশ্বাস করেন ধর্মনিরপেক্ষ এবং বহুত্ববাদী ভারতে। তিনি বারবার বলেছেন যে ভারতকে কেবল হিন্দুদের দেশ হিসেবে দেখাটা ভারতের মৌলিক কাঠামোর পরিপন্থী। তার এই অবস্থান বিজেপির হিন্দুত্ববাদ বা সাংস্কৃতিক জাতীয়তাবাদের দর্শনের সরাসরি বিরোধী। ফলে সাংস্কৃতিক বহুত্বের বিরুদ্ধে যারা খড়গহস্ত, ভারতীয় গণতন্ত্রকে যারা নির্বিবাদে একাধিপত্যের কৃষ্ণ গহ্বরে প্রবেশ করাতে চান, তারা যে অমর্ত্যের বিরুদ্ধেও খড়গহস্ত হতে দ্বিধা করবেন না, এতে আর আশ্চর্য কি? সর্বাধিপত্যকামী রাজনীতি, প্রতিটি নাগরিকের কাছে যে সমর্পণ দাবি করে, অমর্ত্য একেবারে তার বিপরীত ঘরানার মানুষ। রাষ্ট্রীয় শাসকদের সর্বগ্রাসী আধিপত্য বিস্তারের উৎকট অভিযানের বিরুদ্ধে অমর্ত্য এই নবতিপর বয়সেও মুখর। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, রাইটিংস অন ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আইডেন্টিটি অমর্ত্য সেনের অন্যতম বিখ্যাত এবং প্রভাবশালী একটি বই। 2005 সালে প্রকাশিত এই বইতে তিনি ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং ভারতীয়দের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে একাধিক প্রবন্ধ সংকলিত করেছেন। অমর্ত্য এখানে দেখিয়েছেন যে ভারতীয়দের হাজার বছরের ঐতিহ্য হলো আর্গুমেন্ট অ্যান্ড ডিবেট, যুক্তি এবং বিতর্ক। তার মতে ভারতীয়রা ঐতিহাসিকভাবেই যে কোনো বিষয় প্রশ্ন করতে এবং ভিন্ন মতের সাথে আলাদা আলোচনা করতে পছন্দ করে। এটি কেবল আধুনিক গণতন্ত্রের দান নয়, বরং প্রাচীন ভারত থেকেই এই ধারা চলে আসছে। এই বইতে তিনি দেখিয়েছেন ভারত কখনোই কেবল একটি বিশেষ ধর্ম বা মতাদর্শের দেশ ছিল না। সম্রাট অশোক থেকে আকবর সবাই ভিন্ন মতের মানুষের সঙ্গে সংলাপ বা আলোচনার পরিবেশ বজায় রেখেছিলেন। অমর্ত্য সেনের যুক্তি হলো ভারতের গণতন্ত্র সফল হওয়ার কারণ এর শেকড় গভীরে প্রথিত। প্রাচীন পরিষদ বা বৌদ্ধ সম্মেলনগুলোর উদাহরণ দিয়ে তিনি প্রমাণ করেছেন যে জনসমক্ষে আলোচনা এবং যুক্তিবাদ ভারতীয় সংস্কৃতির অংশ। সংক্ষেপে বলতে গেলে এই বই ভারতের সেই বৈচিত্র্যময় রূপকে তুলে ধরে, যেখানে ভিন্ন মতের স্থান রয়েছে, যেখানে প্রশ্ন করাই হলো পরম ধর্ম। আর কে না জানে সর্বাধিপত্যকামী শাসকের সব থেকে অপছন্দের বস্তুটি হলো প্রশ্ন। রাজনৈতিক প্রশ্ন বাদ দিন, এমনকি কর্মসংস্থানের অভাব, মূল্য বৃদ্ধি বা আর্থিক মন্দার মতন বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়লেই রাষ্ট্রীয় শাসক শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন। তারপরেই উগ্র মেরুকরণ বা জাতীয়তাবাদের লাইনে হাঁটা লাগায়। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই অমর্ত্য সেন তার সমালোচনা করে আসছেন। তিনি এই সরকারের একজন নির্ভীক সমালোচক। তিনি একবার বলেছিলেন, একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। তার মতে মোদীর শাসনে ভারতে অসহিষ্ণুতা বেড়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের এমন মন্তব্য বিজেপির জন্য অস্বস্তিকর বই কি? এই সরকারের অর্থনীতির উন্নয়নের মডেল নিয়েও একেবারে ভিন্ন মত পোষণ করেন অমর্ত্য। বিজেপি সরকার মূলত গুজরাট মডেল বা পরিকাঠামো এবং ব্যবসা কেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী। অন্যদিকে অমর্ত্য সেন কেরালা মডেল বা সামাজিক উন্নয়ন, যেখানে শিক্ষা এবং স্বাস্থ্য অগ্রাধিকার পায়, সেই অর্থনীতির প্রবক্তা। তিনি মনে করেন মানুষের মৌলিক উন্নয়ন না হলে কেবল জিডিপি বাড়িয়ে লাভ নেই। গেরুয়াতন্ত্রের ইকোসিস্টেম এই কারণেই অমর্ত্যকে বামপন্থী ঘরানার অর্থনীতিবিদ বলেই আক্রমণ করেন। গত বছর বিহারে এসআইআর প্রক্রিয়া চলার সময়ও অমর্ত্য সেন এই ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। বলেছিলেন, যদি ভোটার তালিকা থেকে কিছু মানুষকে বাদ দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, তাহলে তার পরিণতি হতে পারে অত্যন্ত বিপজ্জনক। 2014 সালে মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার 1 বছরের মধ্যেই অমর্ত্য সেনকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কারণ অমর্ত্য অভিযোগ করেছিলেন যে সরকার এই বিশ্ববিদ্যালয়ের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ করছে এবং তাকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় শাসকদের পাল্টা অভিযোগ ছিল অমর্ত্যের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ছিল না। এখানেই শেষ নয়, শান্তিনিকেতনে তার যে পৈতৃক জমি, সেই জমির বৈধতাকে চ্যালেঞ্জ করেছিলেন কেন্দ্রীয় সরকারের অধীন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বভারতী অভিযোগ করে যে অমর্ত্য তাদের 13 ডেসিমেল জমি দখল করে রয়েছেন। মামলা গড়ায় আদালত পর্যন্ত। অমর্ত্য সেন সেই মামলা জিতেছিলেন। বীরভূম জেলা আদালত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জারি করা উচ্ছেদ নির্দেশ বাতিল করে দিয়ে অমর্ত্যর পক্ষেই রায় দেয়। আদালত স্পষ্টভাবে মেনে নেয় জমিটির উপর অমর্ত্য সেনের আইনি অধিকার রয়েছে। অমর্ত্য বাঙালির আইকন, এবার তাকে বলা হচ্ছে নিজের ভারতীয় পরিচয় প্রমাণ করতে হবে। জ্ঞানেশ কুমারকে 36 তোপের স্যালিউট, রাষ্ট্রীয় শাসকদের 36 তোপের স্যালিউট। কংগ্রেস স্পষ্ট করে বলেছে
এসআইআর এর নামে যে ধান্দাবাজি চলছে সেটা বুঝতে হবে। বাংলার শাসক দল তৃণমূল এই বিষয়টিকে সরাসরি বাংলা অসম্মিতার সঙ্গে জুড়ে দেখছে। দলের তরফে দীর্ঘ বিবৃতি এসেছে অমর্ত্য সেন, যার বিপ্লবী গবেষণায় আধুনিক অর্থনীতির ভিত্তি, যিনি শুধু বাঙালির নন, গোটা দেশের গর্ব, যার চিন্তাভাবনা আজও বিশ্বের একাধিক নামী বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তৃণমূল অভিযোগ করেছে অমর্ত্য সেনকে এসআইআর এর শুনানির নোটিশ পাঠানো লজ্জাজনক, ঘৃণ্য তামাশা। এরা দেশের মহান মানুষদের কাদায় নামাতে দ্বিধা করে না। দেশের পরিচয়, গৌরব, আত্মসম্মান সবকিছুকে কলঙ্কিত করতে পিছপা হয় না। আর যদি তাতে তাদের বাংলা বিরোধী বিভাজনের আর হেয় করার এজেন্ডা একটু এগোয়, তাহলে এরা যে কোনো স্তরে নেমে যেতে পারে। একইভাবে মোহাম্মদ শামী এবং তার ভাই মোহাম্মদ কাইফকেও অপমান করা হচ্ছে। যেই মোহাম্মদ শামী অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে, যখন আমরা বিশ্বকাপের ফাইনালে হেরে গেছিলাম, তখন প্রধানমন্ত্রী মোদী নিজেই প্রায় টেনে এনে মোহাম্মদ শামীকে জড়িয়ে ধরেছিলেন। আজ সেই মোহাম্মদ শামীকেই লাইনে দাঁড়িয়ে নিজের ভারতীয় পরিচয় প্রমাণ করতে হবে। এই পুরো ক্রোনোলজি একটাই প্রশ্ন তোলে, এটা কি নাগরিকত্ব যাচাই নাকি পরিকল্পিত রাজনৈতিক প্রতিশোধ? সমালোচকদের আরো প্রশ্ন আছে, এই সরকার কি তার সমালোচকদের টার্গেট করেই বেছে বেছে নিশানা করছে? ছবিটা ক্রমে পরিষ্কার হচ্ছে। মোহাম্মদ শামী নাগরিকত্ব প্রমাণের লাইনে দাঁড়াবে। হাতে কাগজ নিয়ে অমর্ত্য সেন নাগরিকত্বের পরীক্ষায় বসবেন। সঞ্জীব ভট্টাচার্য ইতিমধ্যে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের পরীক্ষা দিয়েও ফেলেছেন। সঞ্জীব ভট্টাচার্য সম্পর্কে আপনাদের খুব সংক্ষেপে বলি। 1999 সালের কার্গিল যুদ্ধে টাইগার হিলের আশেপাশে যেসব বীর জওয়ান ছিলেন, তাদেরই একজন তিনি। 2002 সালে পশ্চিমবঙ্গে যখন এসআইআর এর প্রক্রিয়া চলেছিল, সঞ্জীব বাবু তাতে অংশ নিতে পারেননি, কারণ তখন কার্গিলের লেতে তার ওয়ার পোস্টিং ছিল। সামনের সারির পোস্টে দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে তিনি মোতায়েন ছিলেন। আর আজ সেই কার্গিল যুদ্ধের বীর জওয়ানকেই বারাসতে লাইনে দাঁড়াতে হয়েছে। সবশেষে জরুরি প্রশ্ন, দেশের একজন প্রাক্তন যুদ্ধবীরকে যদি হাতে কাগজ নিয়ে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হয়, বিশ্বমানের ক্রিকেটারকে যদি একই অপমান সহ্য করতে হয়, সর্বোপরি ভারত রত্ন সম্মানে ভূষিত নোবেল জয়ী অমর্ত্য সেনের নাগরিকত্ব যদি সংশয়ের তালিকায় ঠাঁই পায়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এসআইআর আসলে কি? নাগরিকত্ব যাচাই নাকি পরিকল্পিত অপমানের যন্ত্র? এই গোটা প্রক্রিয়াটা নিপাট প্রশাসনিক যাচাই নাকি খাঁটি বেঈমানির অনুশীলন? ভাবুন আপনারাই। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।